সময় যখন আমরা কাটিয়েছি, খুলনার অনেক নেতৃবৃন্দ কারাগারে কাটিয়েছেন, আমরা বুঝতে পারছিলাম না অত্যাচারী ফ্যাসিস্ট হাসিনা বেঁচে থাকতে এই কারাগার থেকে আমরা মুক্ত হতে পারবো, আমরা কোনোদিন কল্পনা করিনি। সেই রব্বুল আলামিনের দরবারে আপনাদের কাছে আমি শুকরিয়া জানাচ্ছি আবারও আলহামদুলিল্লাহ। আমাদের শীর্ষ প্রিয় নেতাদের মধ্যে সবচেয়ে তিনি জীবিত একজন মুজলুম নেতা, তিনি কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে, মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির ছেড়ে একটা ছোট্ট কবরের মতো জায়গায় একটা মানুষ শুনতে পারে না, 14টি বছর তাকে আটকে রাখা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীরের কাছে আবেদন জানাবো, 5 তারিখে নতুন বাংলাদেশের পর ওই ফ্যাসিবাদী 17 বছরের যুগে আদালতের যত অবিচার হয়েছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা সাজা, প্রায় সকলেই মুক্তি পেয়েছে। 5ই আগস্টের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেকে মুক্তি পেয়েছে, যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা মুক্তি পেয়েছে। কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার দায়ের করা মিথ্যা বাদী, মিথ্যা এজাহার, মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক তাকে যে মিথ্যা মৃত্যুদণ্ড দিল, কেন আজহার ভাইকে মুক্তি দেওয়া হলো না? আজকে 6 মাস 10 দিন পার হয়ে গেল, আজহার ভাই ঢাকার হাই সিকিউরিটি কারাগারে তিনি চিনে চিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আমার দীর্ঘ কারা জীবনে প্রায় 1 বছরের বেশি সময় আমি আজহার ভাইয়ের পাশে ছিলাম। আমি আজহার ভাইকে মাঝে মাঝে বলতাম, মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন ব্যক্তির মনে মৃত্যুর ভয়, তার অনেক পেরেশানি, টেনশন হতে পারে। সান্ত্বনা দিতাম, আজহার ভাই আপনি টেনশন করবেন না, দেশ এবং দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করছে। প্রিয় খুলনাবাসী, শুনে রাখুন, আজহার ভাই আমাকে জবাব দিয়েছিলেন, পরোয়ার ভাই আমি জানি সুপ্রিম কোর্টে ফাঁসির দণ্ড বহাল অবস্থায় একজন মানুষের জীবন কেমন হতে পারে, কিন্তু মনে রাখবেন আমার মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে একটা মুহূর্ত আমি কখনো মৃত্যুদণ্ডকে পরোয়া করিনি, আমি মৃত্যুকে ভয় করি না। তিনি বলেছেন, মহান আল্লাহ যদি আমার ভাগ্যে শাহাদাত নসিব করে থাকেন, আমি সন্তুষ্ট চিত্তে আমার রবের কাছে চলে যাব। আমি বিশ্বাস করি আমার জীবনে কোনো পিছু টান নেই, আমার পরিবার, আমার সন্তানকে আমি আল্লাহর দ্বীনের পথে গঠন করেছি, দুনিয়ায় আমার কোনো দায় নেই। আমার মন বলে আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করে, নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি জান্নাতুল ফেরদৌসে আপনাদের সঙ্গে দেখা করব। আপনি দেশবাসীকে আমার সালাম জানাবেন, আমাদের জন্য দোয়া করতে বলবেন। আমার প্রিয় আজহার ভাইকে আমি দেখেছি এই 14 বছরের ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তিনি ঢাকা মহানগরী আমির ছিলেন, বলিষ্ঠ বিপ্লবী বজ্র কণ্ঠস্বর, স্বৈরাচারী ফ্যাসিবাদীদের আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে উত্তর আন্দোলনে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। সেই আজহার ভাই এখন হাঁটতে গেলে তার শরীর কাঁপতে থাকে, দেখলে মায়া লাগে। আদালত থেকে জামিন পেলেন, কোনো মামলা নাই, তুমি বাড়ি পুলিশ দিয়ে আটকে রেখে 7 দিন অপেক্ষা করে মিথ্যা মানবতা বিরোধী অপরাধে তুমি মামলা দিয়ে দিলে। এই অবিচার, এই জুলুমের নির্যাতন, এই নিষ্ঠুরতা, এই অমানবিক নির্যাতনের মূর্ত প্রতীক হচ্ছে আমাদের আজহার ভাই। তিনি আজও জীবিত হয়ে আছেন। মাঝখানে অসুস্থ হয়ে তিনি পিজি হসপিটালে চিকিৎসা নিতে এসেছিলেন, সেখানেও আমি দেখা করেছি। আমার ভাইয়েরা, মনের দিক থেকে, মানের দিক থেকে আজহার ভাই খুব দৃঢ় এবং শক্ত। দেশবাসীকে তিনি সালাম দিয়ে বলেছেন, আমার জন্য আপনারা দুশ্চিন্তা করবেন না, ইসলামী আন্দোলনের কাফেলাকে সামনে এগিয়ে নিয়ে চলুন। আমরা আজহার ভাইকে বলেছি, আপনার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। সেই সময়ে শেখ হাসিনার কথায় আদালত চলত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে বিচারপতিরা ছিলেন, আপনারা তো দেখেছেন মানবতা বিরোধী অপরাধের নামে যে সমস্ত বিচার করা হয়েছে ট্রাইব্যুনালে, এটা কি কোনো নিরপেক্ষ বিচার হয়েছে? আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ কমিশন, হিউম্যান রাইটস জাতিসংঘের যে কমিশন, দুনিয়ার সব মানবাধিকার কমিশনগুলো বলেছে
বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচার হচ্ছে, এ বিচার আন্তর্জাতিক মানে উন্নীত নয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য আধিপত্যবাদী ভারতের ইঙ্গিতে এদেরকে গ্রেফতার করা হয়েছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে দমন করার কোন পথ না পেয়ে আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে আমাদের মৌলানা নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসিম আলী সহ তিলে তিলে অধ্যাপক গোলাম আজম, মৌলানা একে এম ইউসুফ, মকবুল আহমদ, আমাদের মৌলানা সুবহান, সাতক্ষীরা আব্দুল খালেক মন্ডল সহ 70, 80, 90 বছরের বৃদ্ধ অনেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কেউ কেউ কারাগারে তিলে তিলে মৃত্যুমুখে পতিত হয়েছে। সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না। এটা ছিল জুডিশিয়াল কিলিং, এটা ছিল বিচারিক হত্যা। এই বিচার সারা দুনিয়া প্রত্যাখ্যান করেছে। ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল, বেলজিয়াম থেকে একজন জিয়াউদ্দিন রায় লিখে দিয়েছে, ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম স্কাইপে কেলেঙ্কারির মাধ্যমে ধরা পড়েছে যে এই বিচার বাংলাদেশ থেকে হয়নি, এই রায় বেলজিয়াম থেকে লিখে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সামনে থেকে মৌলানা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি সাক্ষী দিতে এসেছে একজন হিন্দু ভদ্রলোক। মিথ্যা সাক্ষী দেবে না, আইনি কোন অপরাধী নয়, কথা বলবে। এটা জানতে পেরে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে জেলে নিয়ে পরে ভারতে পাঠিয়ে ভারতের কারাগারে বিচারপতি সিনহা চিফ জাস্টিস তাকে যখন শেখ হাসিনার স্বার্থ পূরণ হলো না, লাঠি মেরে চিফ জাস্টিসের চেয়ার থেকে তার ডিজিএফআই অফিসাররা যখন বের করে দিল, বিদেশে গিয়ে তিনি যে বই লিখেছেন, সাবেক প্রধান বিচারপতি সিনহাও বলেছে এই বিচার সরকার নির্দেশ দিয়ে আমাদেরকে জামাতের নেতাদের ফাঁসি দিতে বাধ্য করেছে। মানে দুনিয়ার আন্তর্জাতিক বিচারে আজহার ভাই সহ যত বিচার হয়েছে, কোন বিচার স্বচ্ছ হয়নি, আন্তর্জাতিক মানের হয়নি। আজকের এই খুলনার গণজমায়েত থেকে আমরা দাবি করতে চাই, অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করব, রক্ত দেব। ছাত্র সমাজ যেমন বলেছে উই ওয়ান্ট জাস্টিস, 2000 ছাত্র জীবন দিয়েছে, আমরাও সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত আছি।